স্পিকার হাফিজউদ্দিন আহমেদ দেশে ফিরলেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। বঙ্গভবন সূত্রে এমন তথ্যই জানা গেছে। এদিকে পদত্যাগের গুঞ্জনের মধ্যে চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা স্পিকার হাফিজউদ্দিন নির্ধারিত তারিখের 2 দিন আগে আজই দেশে ফিরছেন। এদিকে গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চাইলে সে সাংবিধানিক সুযোগ ও পথ খোলা আছে। অপরদিকে লন্ডনে চিকিৎসাধীন থাকার সময় রাষ্ট্রপতির আলোচিত একটি ফোনালাপ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 2023 সালের 24 এপ্রিল 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক, পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। মেয়াদ শেষের 2.25 বছর বাকি রেখে বিদায়ের পথে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশ্লেষকরা বলছেন, বিএনপি সরকার তাকে ঝুঁকিপূর্ণ মনে করাতেই বিদায়ের ঘণ্টা বাজছে তার। অভিমত, রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিচার হওয়া উচিত। আর নতুন রাষ্ট্রপতি যেন বিতর্কিত কেউ না হয়, পরামর্শ বিশ্লেষকদের। জানাচ্ছেন নুরনবী সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক পক্ষ থেকে জোরালোভাবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও শপথে বহাল ছিলেন তিনি। যদিও গত বছরের ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করেছেন। নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসে দেশের একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, নতুন সরকার মনে করলে তিনি থাকবেন, আর সরে যাওয়া ভালো বললে নিজেই সম্মানজনকভাবে সরে যাবেন। এমন নানাবিধ ঘটনা প্রবাহের পর এবার গুঞ্জন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে, আসছে সপ্তাহের শুরুতে পদত্যাগ করছেন তিনি। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাস্থ্যগত বা অন্য যে কোনো কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চাইলে সেই সাংবিধানিক সুযোগ ও পথ খোলা আছে। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক, পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। জানি, এর বাইরে কিছু জানি। লন্ডনে চিকিৎসাধীন থাকার সময় রাষ্ট্রপতির আলোচিত একটি ফোন আলাপ নিয়ে জানতে চাইলে এ বিষয়ে জানা নেই বললেন সালাউদ্দিন আহমেদ। সেটা আমি জানি না, আমরা শুনি। যদিও বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। সূত্র বলছে, বিদেশে সফরে থাকা স্পিকার হাফিজউদ্দিন আহমেদ কাল বা পরশুদিন দেশে ফিরলে পদত্যাগ করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। শারমিন নীরা, 71, ঢাকা। দেশ বিদেশের লাখো ভক্তের উপস্থিতিতে উল্টো রথ টানের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ঢাকার ধামরাইয়ের শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব। বিকেল 5টার দিকে উল্টো রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার। এরপর 6টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লাখো ভক্ত রথটিকে উল্টো টেনে যাত্রাবাড়ি এলাকা থেকে রথ খোলা যশব মাধব বাড়ি মন্দিরে গিয়ে নিয়ে যাবেন। এরই মধ্যে উল্টো রথের সব প্রস্তুতি শেষ হয়েছে। এদিকে আজ রথযাত্রা উৎসব শেষ হলেও রথ মেলা চলবে মাসব্যাপী। আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন, পূজা অর্চনা যেগুলো রথ উপলক্ষে হয় সেগুলো হচ্ছে। এখন পর্যন্ত পরিবেশ আমাদের সব দিক থেকে ভালো আছে। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত ঠিক আছে। উল্টো রথযাত্রার প্রস্তুতির আরো খবর জানাতে ধামরাই থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন।
রাসেল, উল্টো রথযাত্রার আনুষ্ঠানিকতা কখন শুরু হবে, কত মানুষের সমাগম হতে পারে এবং আয়োজন নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন যে রথের আনুষ্ঠানিকতা কখন শুরু হবে, আমরা যেটা জানতে পেরেছি যে রথটি বিকেল 5টা নাগাদ কিন্তু এই যে আমি রথটির সামনে রয়েছে সেই সামনে থেকেই কিন্তু অস্থায়ী মঞ্চ থেকে কিন্তু এই রথটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী যে শ্রী বিজন সরকার রয়েছেন তিনি। এরপরে ঠিক সন্ধ্যা 6টা নাগাদ এই রথটি টেনে যশোমাদেবের যে নিজ গৃহালয় সেখানে নেওয়া হবে। এখন কিন্তু সকাল 10টা থেকেই এই যশোমাধব যে মাসির বাড়িতে রয়েছে সেই মাসির বাড়িতে কিন্তু সকাল 10টা থেকে পূজা অর্চনা চলছে, সেটা 11টা পর্যন্ত চলবে। আমি যদি একজনের সাথে কথা বলি, দাদা আপনি কোথা থেকে আসছেন এই রথ? ঢাকা শাকিরি বাজার থেকে এসেছি এই রথযাত্রা দেখতে, ধামরাই। এটা তো বাংলাদেশে একটা বৃহত্তম বড় রথ হয়। বাংলাদেশে না, পুরো পৃথিবী। না পৃথিবী না, পৃথিবীতে হলো পুরীতে। হ্যাঁ, পুরীর পরে এখন প্রত্যেক বছরে আমি ধামরাই চলে আসি রথযাত্রা দেখতে। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। যদি শুনছিলেন যে একজন বলছিলেন যে রথযাত্রা কিন্তু তিনি যে ঢাকা থেকে এসেছেন, প্রতি বছরে আসছেন। আর আইন শৃঙ্খলার বিষয় যদি বলি, ধামরাই থানা পুলিশের পাশাপাশি কিন্তু অতিরিক্ত 300 পোশাকে পুলিশ কিন্তু নিরাপত্তার বিষয়ে কাজ করবে। আর সেই সাথে কিন্তু ঢাকা জেলা যে উত্তর ডিবি পুলিশ রয়েছেন তারাও কিন্তু এই রথের সার্বিক নিরাপত্তায় কাজ করবেন। আর ডিএসবি, এনএসআই সবই কিন্তু এই নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু কাজ করবেন। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারাও যেমনটি বলছেন যে এই রথে সম্পূর্ণ করতে তারা সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন। আমরা রথযাত্রা উদযাপন কমিটির যে সাধারণ সম্পাদক রয়েছেন তার সাথেও কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে যদি বৈরী আবহাওয়া না হয় তাহলে কিন্তু এই রথে প্রায় লক্ষাধিকের বেশি দর্শনার্থী ভক্তবৃন্দ ঘটবে বলে আমাদের জানিয়েছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, সেহেতু যে গত বৃহস্পতিবার যে রথটানের যে পরিমাণ দর্শনার্থী ভক্তরা ভিড় জমিয়েছিলেন তার চেয়ে কিন্তু বেশি দর্শনার্থী ভক্ত আজকে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে রথযাত্রা ধামরাইয়ের সর্বশেষ। চৈতি। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে উল্টো রথযাত্রা খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রাসেল হোসেন। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য দারুণ সুসংবাদ। বিশ্বের মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে ফিচার ফিল্ম দ্য ডিফিকাল্ট ব্রাইড। উৎসবের প্রতিযোগিতা বিভাগ অরিজন্টিতে জায়গা করে নিয়েছে নির্মাতা রুবায়েত হোসেনের সুপার ন্যাচারাল সিনেমাটি। প্যারিস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সিনেমাটি উপযুক্ত জায়গায় ঠাঁই পেয়েছে। আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। Good morning, everybody, and welcome at the announcement of the selection. অর্জনের খাতায় আরো একবার বাংলাদেশের সিনেমার নাম, দ্য ডিফিকাল্ট ব্রাইড। From Bangladesh, we have a movie by Rubaiyat Hossein, The Difficult Bride. বৃহস্পতিবার বিকেলে বিশ্বের সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি সিনেমাটির মনোনয়ন ঘোষণা করেন উৎসবের সভাপতি আলবের্তো বারবেরা। ইমোশনাল হয়ে গিয়েছিলাম আসলে, কারণ একদিনে তো এটা হয়নি। এটা আমার 4th ফিচার এবং এর আগে আমি আরো 3টা ছবি বানিয়েছি। তো অনেক দিন ধরে এই চলচ্চিত্র নির্মাণের কাজ করতে করতে শিখতে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এই বিভাগে সারা বিশ্ব থেকে মনোনীত 19 সিনেমার একটি নির্মাতা রুবায়েতের দ্য ডিফিকাল্ট ব্রাইড। বিভাগটি তরুণ ও আগামী প্রতিভাবান নির্মাতাদের তুলে ধরে। 21 বছর ধরে এই সিনেমার গল্পের সঙ্গে বসবাস রুবায়েতের। প্যারিস থেকে যুক্ত হয়ে রুবায়েত সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলছেন তিনি আত্মবিশ্বাসী ছিলেন সিনেমাটি উপযুক্ত স্থানই পাবে। ছবিটা যখন বানাচ্ছিলাম মনে হচ্ছে আমি আমার নিজের জন্যই বানাচ্ছিলাম, এটা বানানো আমার খুব দরকার ছিল। এবং যখন ছবিটা সবাই এত পছন্দ করছে সেটা আমার কাছে অনেক বেশি স্যাটিসফ্যাকশনের, যে এই প্রথম আমি আমার নিজের একটা সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম এবং এভরিবডি সেলিব্রেটিং দ্যাট। আমার কাছে সেটা সব থেকে এনকারেজিং। ছবিটা যে জায়গায় পৌঁছানো সেই জায়গায় পৌঁছাচ্ছে
এবং আমি যেটা বললাম, আমি তো ইনশাল্লাহ আশা করি যে ভবিষ্যতে আমি আরো কাজ করতে পারবো। পুরো নির্মাণ এবং এটার যে এখন যে পরিবেশনা বা যেভাবে দর্শকের সামনে আসতে যাচ্ছে, এটাতে আমি খুবই খুশি। শুধু ভ্যানিসই নয়, মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বেশ কয়েকটি উৎসবের জন্য সিনেমাটি মনোনীত হতে চলেছে। আবেগ আপ্লুত রুবায়েত একই সঙ্গে বলছেন, ভ্যানিসে সিনেমাটির প্রিমিয়ার নিয়েও তিনি আত্মবিশ্বাসী। শুধু সিনেমার প্রিমিয়ারই নয়, শাড়িতে 16 আনা বাঙালি আনায় রেড কার্পেটও মাতাতে চান রুবায়েত টিম। বাংলাদেশ থেকে আমি, জাইনিন, বাঁধন, সুনেরা এবং শিমু আমরা উৎসবে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি। এবং আমাদের আরেকটা প্ল্যান আছে যে আমরা ওখানে, আমাদের অনেক ইউরোপিয়ান কলা কুশলী ছিল এখানে, ফ্রেঞ্চ, পর্তুগিজ অনেক নারীরা কাজ করেছে, তো ওরা সবাই চাচ্ছে যে আমরা সবাই শাড়ি পরবো ওই দিন। তো এটা আমাদের জন্য একটা এক্সাইটিং মোমেন্ট যে আমাদের ইউরোপিয়ান ক্রু মেম্বাররাও শাড়ি পরবে এবং আমরা ওই দিন একসাথে, মানে ইট উইল বি লাইক আ ব্রাইডাল পার্টি। 5টি দেশের কো-প্রোডাকশনে তৈরি দ্য ডিফিকাল্ট ব্রাইড বিবাহ, মেকআপ ও একটি বিউটি পার্লারের গল্প। নারীবাদী সুপারন্যাচারাল ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন জাইনিন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেহা বিনতে কামাল, আজমিরি হক বাঁধন ও দামির খান। সিনেমাটোগ্রাফি করেছেন গোল্ডেন বিয়ার জয়ী সিনেমাটোগ্রাফার লিওনার্ড তেলেস। এর আগে 2010 সালে ভেনিসে একই প্রোডাকশন হাউস খনা টকিজের ব্যানারে বাংলাদেশের নির্মাতা ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য 720 ডিগ্রিজ নির্বাচিত হয়েছিল। 2 সেপ্টেম্বর পর্দা উঠছে 11 দিনের ভ্যানিস চলচ্চিত্র উৎসবের 83তম আসরের। আমরা সবার কাছে দোয়া চাই যাতে আমাদের ভেনিসের যাত্রাটা ভালো হয় এবং আমাদের যে পরিশ্রম সবাই করেছে সবাই যেন তার যোগ্য সম্মান পায়। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, থাকুন 71 সাথে।